মাহির সঙ্গে হ্যাঁ নাচলে যাওয়া হয়? হয় বাট খুব কম, মানে দেখা যাচ্ছে যে প্রত্যেক বছর মানে যাওয়ার একটা প্ল্যান থাকে, কখনো কখনো যাই, কখনো কখনো 2 বছর হয়ে যায়, মানে যাওয়া হয় না তেমন একটা। আর বেসিক্যালি আমাদের দেশে কি হয়, আমরা সবসময় নানি দেশেরটার প্রতি একটা সেদিকে টানটা বেশি থাকে। তো আমার রাজশাহীতেই নানা বাড়ি, কিন্তু মানে দাদা বাড়ি থেকে 1 ঘন্টা দূরে, তো ওখানে বেশি যাওয়া হয়, তেমন একটা দাদা বাড়িতে খুব কম। কিন্তু এই যে বাবার কাছে বা অন্যদের কাছে সেই নাচুরাল রানীর গল্প শুনেছেন? মানে ছবি দেখেছি নাচুলের রানী, বাট আচ্ছা, যে ছবিটা হয়েছিল নাচুলের রানী, নাচুলের রানী যে প্রতিবাদী ছিলেন, তার সংগ্রামে জয়ী হবার যে ইচ্ছা ছিল, তার যে লড়াই, সেটা আপনার ভিতরে আছে? মানে লড়াই আমার কাছে মনে হয় কি প্রত্যেকটা মানুষেরই মানে নিজে, মানে কেউ যদি কোনো কিছু করে তাহলে সেটার এগেইনস্টে বলা উচিত। মানে লাইক আমি এরকম, মানে আমি ছোটবেলা থেকে খুব ঝগড়াঝাটি করি, মানে ঝগড়াঝাটিটা প্রতিবাদ, যে ঝগড়াঝাটিও করি, প্রতিবাদও করি। মানে প্রতিবাদ হচ্ছে কি কোনো কিছু একটা মানে ঠিক হচ্ছে না, তো সেটা ঠিক হচ্ছে না, সেটা আমি করি যে না এটা ঠিক হচ্ছে না। যেমন দেখা যাচ্ছে যে মাঝে মাঝে এরকম হয় যে আমার কিন্তু কোনো ভাই বোন নেই, তো আমার আব্বু আম্মু আর আমি সবসময় একসাথে খেতে বসি। তো খেতে বসে হয় কি যে মানে কেউ কথা বলতে বলতে হঠাৎ করে ইনি, মানে আমার বাবা মাছের মাথাটা খাবে নাকি আমি খাবো নাকি আম্মু খাবে। এখন হয় কি মাঝে মাঝে ধরেন সেটা একটা আছে, তাহলে করবে কি এটা 3 জনেরটাই ঘুরতে থাকে ঘুরতে থাকে, আর তখন হচ্ছে কি একটু তর্কাতর্কি লেগে যায়। সো তখন হচ্ছে কি আম্মু জিজ্ঞেস করে যে বলতো কার দোষ, বলতো তোর বাবা এরকম করলো, আমি বলি যে তোমার দোষ, তুমি এরকম করেছো। আমি সবসময় অনেক প্রতিবাদ না, এটা তো হলো বাবা মার সঙ্গে খুনসুটি। না খুনসুটি বলতে আব্বু আম্মুর মধ্যে খুনসুটি, আমার সাথে না। তো আমি জাজমেন্ট করি যে না তোমরা, আমি কখনো মানে করি না যে মানে না বা কাউকে, আম্মুকে অনেক বেশি সাপোর্ট করব বা আব্বুকে করব না, এরকম না, আমি সবসময় নিরপেক্ষ। না কিন্তু সেই জায়গা থেকে তো টস করে নিলে হয় যে হ্যাঁ কে মাথাটা আছে খাবে। মানে বেসিক্যালি হতো কি যে মানে ছোটবেলা মানে আমি সবসময় একটু পড়া ফাঁকিবাজ ছিলাম, তো সবসময় আম্মুকে একটু বেশি পাম্পুম দিতাম যে যাতে পড়া না লাগে। হ্যাঁ, মানে হতো কি অনেক বিষয়ে সাপোর্ট দিত, যে একটু ফ্রেন্ডের সাথে একটু কোথাও যা, হ্যাঁ একটু প্রশ্রয়, যাতে এই কারণে হতো কি সবসময় মানে আম্মুকে একটু, আম্মুর দোষ বাট তারপর আম্মুকে একটু বেশি সাপোর্ট দিতাম, এখনো অবশ্য করি। আর বাবা কি বলতো যে পড়তে হবে? না, আব্বু আসলে কখনো আমাকে পড়াশোনা নিয়ে প্লাস হচ্ছে কি কোনো কিছু না কখনো বলেনি। মানে আব্বু এমন একটা মানুষ যে যার কাজ হচ্ছে সে রাতে যখন বাসায় আসবে তখন আমাকে নিয়ে একসাথে খেতে বসবে, খাওয়ার পরে জিজ্ঞেস করবে মানে যে মানে লাইক আমার সাথে টাইম পাস করবে, সে ওই কোনো কিছু জিজ্ঞেস করবে মানে এগুলো না। তো আমার আব্বুকে বেশি ভালো লাগতো যে এরকমই হয়। মাছের মাথাটা তাহলে আব্বুর দিকেই যায়। হ্যাঁ, না আমি দিতাম না, দেখা যেত ওরা এরকম কারাকারি করতো, মানে মানে আম্মু আব্বুকে দিত, আব্বু আম্মুকে দিত, মানে এরকম চলতে থাকে সবসময়। সেইখানে একটা ভালোবাসার ব্যাপারটাই, এটা ভালোবাসা। তো সেই জায়গাতেই আবার আমি জানতে চাই যে আসলে ভালোবাসার রং কি? ভালোবাসার আমার কাছে মনে হয় যে ভালোবাসার ফিক্স কোনো কালার নেই। মানে যখন যেমন তেমন না, ভালোবাসাটা এমন হওয়া উচিত যেটা একটা রংধনুর মতন হওয়া উচিত, যেখানে সবগুলো কালার থাকবে। হবে কি ঝগড়া হবে, আবার ঠিক হবে, আবার অনেক মজা হবে। না, সেটা যদি আমি ডিফাইন করতে যাই তাহলে হচ্ছে কি 7টা কালার আমাকে মানে বলতে হবে। সো আমি ওভাবে বলবো না, আমি বলবো যে কালারফুল, কারণ একটা কালার হলে না এটা আমাদের কাছে একঘেয়ে একটা ব্যাপার চলে আসবে যে না সবসময় ভালো যাচ্ছে, এটা কিরকম হলো। তো ঝগড়া থাকলে আসলে মিষ্টি হয়, রাগ অনুরাগ। হ্যাঁ, বাবা মা ভালোবাসার বাইরেও তো বিভিন্ন সময় আমাদের বিভিন্ন বয়সে অনেক ভালোবাসার মানুষ তৈরি হয়, তখন কারো কেউ কেউ বন্ধু হয়, ভালোবাসার মানুষ হয়, সেই জায়গাগুলো নিয়ে যদি বলি যে সেই ভালোবাসাগুলোরও তো রং। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, চা চলে আসছে। থ্যাংক ইউ। মানে ভালোবাসার আলাপ একটু পরে যাই, তার আগে একটু চার আলাপে আসি। চার সঙ্গে ভালোবাসার একটা সম্পর্ক আছে যে কেউ কেউ বলে যে যখন মন খারাপ থাকে তখন কফি খায়, আর মন ভালো থাকলে চা খায়। আপনারও কি সেরকম কিছু আছে? না, আমার আসলে চায়ের প্রতি কোনো কিছু নেই, বাট আমার মন ভালো খারাপের সাথে একটা জিনিসের কানেকশন আছে, সেটা হচ্ছে যে কোনো স্পটলাইট, মানে আমার যখন খুব মানে মন ভালো থাকে, মানে আমি খুব খুশি, তখন আমি স্পটলাইট দেখি, মানে স্পটলাইট ওয়ালা রেস্টুরেন্ট হোক, আমার বাসায় অনেক স্পটলাইট,
তারপরে মানে স্পটলাইট আলোর দিকে তাকিয়ে থাকা, আলো না মানে আলো তো এটাও আলো, ওই যে স্পটলাইট ঠিক ওই যে নির্দিষ্ট আলোটা, স্পটলাইটের যে একটা লাইট হয় আমি সেটা আমার সেটা খুব ভালো লাগে। আমি খুব খুশি থাকলেও স্পটলাইট দেখি, আর আমি যখন খুব মন খারাপ থাকে তখন স্পট ওয়ালা জায়গায় চলে যাই এন্ড আমার মন ভালো হয়ে যায়। আচ্ছা, আপনি চা খাচ্ছেন না? না, চা তো সবাক চা পান করছি, কিন্তু এই চার মধ্যে এলাচি একটু বেশি হয়ে গেছে, একটু পায়েস পায়েস মনে হচ্ছে। কিন্তু এই যে শাবনূর, সালমান, নাঈম, শাবনাজ, হ্যাঁ, তাদের কথা মনে পড়ে গেল যে তাদের যে জুটিগুলো ছিল সেই জুটিগুলি কি মানে সেরকম জুটি কি আমাদের এখানে তৈরি হয়েছে? এটা আসলে বলা টাফ, মানে তৈরি হয়েছে কিনা বা একটু দীর্ঘ সময় বলছে যে একটু লং ইনিংস খেলা, যে আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় কি যে আমরা আসলে কাজ করছি সিনেমাতে, কিন্তু ওই যে একটা ক্রেজ শাবনূর, সালমান শাহ বললেই মানুষ পাগল হয়ে যায়। এটা রসায়ন, একটা কেমন যেন একটা ভাব, রসের কিনা আমি জানি না, বাট কেমন যেন একটা শুনতেই কেমন লাগে। তারপর হচ্ছে গিয়ে মানে শাবনাজ, নাঈম, মানে আমাদের এই সময়টা এসে না কেমন যেন সব কেমন কেমন যেন হ্যাঁ, মানে আমি ওই জিনিসগুলো খুব মিস করি। ইভেন আমাদের যে সিনেমাতে গানের মানে গানগুলো যে ছিল, আমার এখনকার গান ভালো লাগে, বাট দেখা যাচ্ছে আমি যখন শুনছি ততক্ষণ পর্যন্ত শুনে থেকে গেল শেষ, তারপর থাকছে না শেষ। বাট ওই যে আগের তখনকার ওই যে লিরিক্স গুলো গানের, মানে মিউজিক নাই বললেই চলে, খালি মিউজিক থাকতে হবে বলে থাকে, কথাগুলো দুজন দুজনের প্রতি এক্সপ্রেশন গুলো হিরো হিরোইনদের, মানে ওগুলো না মানে একটা অন্যরকম ব্যাপার। এই যে এখন যে জুটিটা হচ্ছে না, মানে জুটি বাঁধতে চাচ্ছে না কেউ, মানে সবাই মানে একটা ভাঙ্গন চলছে সব জায়গাতে, সেটা প্রভাব না জুটি বাঁধতে চাচ্ছে, প্লাস জুটি আছেও, কিন্তু ওই যে আমি বললাম যে দর্শকও নিচ্ছে, দর্শক না নিলে মানুষ মানে ছবি আমাদের হতো না। ওই যে না ওই যে একটা ফিল, মানে আমি অন্যদেরটা জানি না, আমি আমারটার কথা বলবো যে আমি এখনকার কোন জুটি দেখলে আমার ওই ফিলটা কাজ করে না, যেরকমটা শাবনূর, সালমান শাহর কোন একটা স্টিল ছবি দেখলে আমার ফিল আসে ভেতরে, মানে ওই জিনিসটা মানে আমাদের মধ্যে কোথায় যেন একটা মিসিং। সেটাই যে মানে রাজ্জাক ববিতা, রাজ্জাক সাবানা, আলমগীর সুচরিতা, এরকম যে একটা জুটির ব্যাপার যেগুলো ছিল, হ্যাঁ মানে জুটি নট অনলি যে ওই সিনেমাতে কাজ করছে সেটা, মানে নামের সঙ্গে নামটা শুনলে একটা ফিল কাজ করে, সেই ফিলটা যে তৈরি হচ্ছে না, তার একটা কারণ কি এই যে গল্প তৈরি হচ্ছে না নাকি? না আসলে গল্প বা কোনো কিছু আসলে আমি জানি না, আমি জাস্ট আমি ফিলিংটা, সময়টা এরকম, মানে সময়টা এরকম বলতে মানে আমি আসলে বুঝতে পারবো না। আমার তাদের মধ্যেকার প্রেমটা মানে মনে হতো রিয়েল, মানে তারা অ্যাক্টিং করছে, বাট আমার কাছে মনে হতো না যে আসলে মানে অভিনয় না। হ্যাঁ, অভিনয় না, মনে হয় কি বাস্তবে তারা এরকমই। কিন্তু মানে এখন যেটা মনে হয় যে আমরা আসলে মেকি করতেছি, মানে আমরা মানে খুব বেশি, তার কারণ কি এটা যে তখন ওনারা যেভাবে অভিনয়ের সঙ্গে মিশে যেতে পেরেছেন, সেটার পর আর অভিনয় থাকেনি, হতে পারে। আর এখন ওইভাবে মেশা যাচ্ছে না কাহিনীর সঙ্গে, জীবনের সঙ্গে একটা দূরত্ব আছে। না, আমার কাছে মনে হয় কি সবকিছু চেঞ্জ, সময়টাও চেঞ্জ, আমাদের অডিয়েন্সও চেঞ্জ, আমাদের ওই ফিলিংসটাও চেঞ্জ, মানে হতে পারে যে আমরা এখন অনেক মডার্ন হয়ে গেছি না, তো ওই দ্রুততা এসেছে সবকিছুর মধ্যে। আগে তো আমি যেটা দেখেছি যে আম্মু বলতো যে আগে আব্বু আম্মুকে চিঠি লিখতো, এখন তো আমরা টেক্সট করি। চিঠি লিখেছেন? না আমি একদিন আসলে একবার লিখেছি ছোটবেলা। কাকে? মনে আছে আমার একবার যে আমাকে প্রায় চিঠি লিখতো, কারণ আমরা তো ফোন ইউজ করতাম না, ফোন ছিল তখন বাট আমি ইউজ করতাম না এরকম। বাসায় ফোন ধরাটা একটা নিষেধাজ্ঞা ছিল? ফোন ধরা মানে বাসা ফোনের ধারে কাছে যাওয়াটাই নিষেধ ছিল, তো এরকম ছিল। তখন হচ্ছে কি আমাকে একটা ছেলে একবার করলো কি চিঠি লিখলো, তাও আবার হচ্ছে গিয়ে সে হাত মাত কেটে রক্ত দিয়ে লেখা, রক্ত দিয়ে একটা কি চিঠি বা এম প্লাস এরকম কিছু না, একটা চিঠি লিখেছিল অনেক বড়। এখন হচ্ছে যে মোবাইলে টেক্সট বা ফেসবুকে টেক্সট লেখা হচ্ছে। না আগে হচ্ছে কি ফোন ছিল না, তখন মনে হতো যদি ফোন পাইতাম একবার, মানে সারাদিন কথা বলবো এরকম করতাম, সবাইকে ফোন করতাম, সবাইকে ফোন দিতাম, সারাদিন কথা বলতাম, মানে দুনিয়া অন্ধকার, সারা ফোন হাতে থাকবে। বাট এখন যখন ফোন মানে আমি সারাদিন কথা বললেও কেউ বলার নাই কিছু, তখন আসলে না মানে আর ফোনে কথা বলা মানুষও নাই না, না ওইরকম না আসলে, ওইরকম যে ওই যে ফিলিংস গুলা যে মানে ফোনে কথা বলবো চুরি করে, ওই যে একটা নিষেধাজ্ঞা থাকলে পর এক ধরনের আগ্রহ তৈরি হয়। না আমরা একটু ফল বাগানে যাই, চা না এবার ফল হবে। আমরা ছিলাম সে জায়গায় একটু ফিরতে চাই যে
আমাদের গ্রামীণ পটভূমির কিছু কিন্তু জুটি ছিল। হ্যাঁ, যেমন আমরা একদম খুবই শেষের দিকে একটা জুটি আমরা পেয়েছিলাম, ফারুক মোনালি স্যার। হ্যাঁ হ্যাঁ, ওটা আপনি দেখেছেন কিনা আমি জানি না, ঝিনুকমালা নামে একটা ছবি ছিল। হ্যাঁ, খুবই একটা জনপ্রিয় গানও ছিল। আপনি গানের কথা বলছিলেন একটু আগে, যে সেখানে একটা গানও ছিল যে তুমি আমার বাড়ি আইসো দিমো ভালোবাসে, এরকম। ও আচ্ছা, হ্যাঁ। আগে বিভিন্ন জায়গায় এই গানটা বাজানো হতো, প্রচুর আমরা শুনেছি গানটা। তো সেই জায়গা থেকে আপনি বলেন, মানে আপনার পছন্দের হিরো হিরোইন কি? না, আমার পছন্দ বিভিন্ন সময়। হ্যাঁ, বিভিন্ন সময় ছিল, ওই সময়টার কথা যেমন আমরা দেখেছি ধরেন যে রাজ্জাক শাবানাকে দেখেছি, ববিতাকে দেখেছি। পরবর্তীতে আমার মানে খুব ভালো বন্ধু ছিল, সেটা সালমানকে দেখেছি। হ্যাঁ, মানে আপনি শাবনূরের কথা বললেন, কিন্তু তার আগে আমরা যখন ঠিক সিনেমা হলে যাচ্ছিলাম তখন কিন্তু জসিম ভাইয়ের একটা বড় রকম একটা ইমেজের জায়গায় ছিল। সে যাই হোক, মানে রূপালী পর্দা, এখন তো রূপালী পর্দা নয়, রঙিন পর্দা, সেখানকার মানুষের প্রতি কিন্তু আগ্রহটা কমে নাই, তাই না? কি মনে হয়? কমে গেছে। আপনি ছবি দেখেন না, আমি হয়তো ব্যক্তিগতভাবে যাই না, কিন্তু একটা শ্রেণী তো যাচ্ছে। ওই ধরেন আপনার মতন, হ্যাঁ, অবশ্যই শ্রেণী যাচ্ছে। এখন হচ্ছে গিয়ে মানে আমাদের জাস্ট ছবি ভালো হচ্ছে তো বললাম, আর হচ্ছে মানে আমরা ওই যে বললাম যে আগে চিঠি লেখা হতো, এখন আমরা এসএমএস এ চলে আসছি, আমরা মডার্ন হয়ে গেছি। এখন আসলে সিনেপ্লেক্স হচ্ছে অনেকগুলো। সো মানে সিনেপ্লেক্স হওয়ার কারণে একটা নতুন দর্শক শ্রেণী তৈরি হয়েছে। যেমন আমরা যারা মানে আমাদের আম্মুরা, যারা আম্মুদের লেভেলে যারা ওই ঘরে বসে টিভিতে সিরিয়াল দেখে, তারা এখন আসলে সপ্তাহে একদিন মুভি দেখতেই যায়। আমাদের এখানে এখন সব রকমের ছবি হচ্ছে। যেমন আমার ছবি রিলিজ হয়েছিল গত বছরে, অগ্নি রিলিজ হয়েছিল। অগ্নি ফুল অ্যাকশন মুভি একটা, যেটাকে আপনারা আগে মার্শাল আর্ট বলতেন, সেটা অ্যাকশন বলা হয় এখন। সেম ফাইট, আগে ফাইটের ডিরেকশনের সিস্টেম একরকম ছিল, এখন ডিরেকশন অন্যরকম হয়ে গেছে। পদ্ধতিগত আগে সন্ত্রাসের বলা হতো যে নান চাকু ব্যবহার করছে, সেটা করছে এখন এখন তারপরে আমার অগ্নি 2 আসছে, যে ঈদের রিলিজ। তো এগুলো হচ্ছে। আবার ফোক ছবি, সেম আমি ফোক ছবি করলাম, পোড়ামন করলাম, সুপার ডুপার হিট একটা মুভি, অনেক সাথে মনা, সেটাও গেছে। তারপরে আবার প্রেমের ছবি করলাম, মানে সেটা হচ্ছে কি ভালোবাসার রং, আমার যেটা দিয়ে শুরু। আসলে আমাদের ট্রেন্ড চেঞ্জ, আমাদের দর্শকও চেঞ্জ। আমাদের আগে ওই আপনি ইয়াহু ফাইট ওটাই মানুষ দেখতো, এখন এটা করলে অবশ্যই কেউ দেখবেন না। ওই যে আমি আপনাকে এটাই বললাম যে আগে চিঠি দাও, চিঠির মধ্যে যে ফিলিংসটা ছিল এখন কিন্তু আমরা টেক্সট করে দেই। আগে ভালোবাসি চিঠিতে লেখা হতো, এখন জাস্ট আমরা টেক্সট করে আই লাভ ইউ, ব্যাস হয়ে গেল। তো ওই জিনিসটাই যে মানে আগের ধরনটার সাথে আগে নায়িকাকে ওই যে পথে আটকাতো, এখন পথে আটকায় না। এখন আসলে না, এখনো পথে আটকায়, বাট আটকানোর সিস্টেমটা ডিফারেন্ট। আমাদের কলকাতার সঙ্গে একটা সম্পর্ক তৈরি হচ্ছে আমাদের এখানকার, এবং কলকাতার ছবিকে কি আমরা অনুসরণ করছি একটু? না, মানে গল্পের দিক দিয়ে তাদের টেকনিক আমাদের থেকে অনেক ভালো। সো দুইটা, আমাদের দিকটা যেটা ভালো, আমাদের মানে আমরা অনেক পরিশ্রমী, আর তাদের অনেক টেকনিক ভালো। সো দুইটা অ্যাডজাস্ট করে একটা কোয়ালিটি ফুল কিছু একটা তৈরি হচ্ছে, যেটা পজিটিভ। আর এই যে গল্পের দিক দিয়ে, যেমন ওরা অনেক নতুন নতুন বিষয় নিয়ে আসছে গল্পের মধ্যে। হ্যাঁ, মানে সামাজিক বিষয়গুলো আসছে। মানে গল্পের তফাৎটা কি নজরে পড়ে যে ওদের গল্প আর আমাদের গল্পের মধ্যে কোনো তফাৎ আছে, যে ওরা একটা নতুন ভাবনা চলে গিয়েছে? আমি এখানে বলবো কি যে আমাদের গল্পগুলো ভালো আছে, আচ্ছা, কিন্তু মানে প্রেজেন্টেশনটা ওদের ভালো, সেইটাই। আমাদের এখানে কি নায়ক সংকট আছে বা নায়িকা সংকট আছে? না, অনেক নায়ক আছে, অনেক নায়িকা আছে। জাস্ট মানে ওই যে ওই ব্রেক, মানে ব্যবসা সফল ছবি করার মতো নায়ক সফল ছবি করার মতনও আছে, বাট ওই যে আমরা রিস্ক, আমাদের ঝুঁকিটা নিতে চাচ্ছে না। ঝুঁকিটা খুব কম। যেমন আমাদের জ্যাজ মাল্টিমিডিয়া আছে, আমাকে নিয়ে এসেছে। সো এরকম আসলে কি বলবো, আরো কয়েকটা প্রোডাকশন হাউস আসছে। তো আমার তো ফার্স্ট ভালোবাসার রং, তো ভালোবাসার রং জ্যাজ মাল্টিমিডিয়ার। তো আমাকে নিয়ে রিস্ক নিয়েছে, ইভেন নট অনলি আমি, মানে বাপ্পিকে নিয়ে রিস্ক নিয়েছে সে। তো আমরা দুজনেই নতুন, ছবিটা ফ্লপ হতে পারতো, বাট আমাদের লাকের কারণে ভালো হয়ে গেছে। প্লাস অনেকদিন পরে একটা ঝকঝকা তকতক একটা স্ক্রিন দেখা গেছে। হ্যাঁ, তো ওটার জন্য হয়েছে। তো সবকিছু মিলে আমাদের লাকটা ভালো ছিল, হয়ে গেছে। কিন্তু ধরে নিলাম আমাদের ছবিটা ফ্লপ হলো, তারা কিন্তু একসাথে পরপর অনেকগুলো ছবি করেছে। সো মানুষ চিনেছে এটা বাপ্পি, এটা মাহি।
হ্যাঁ, সো এইরকম দর্শকের চোখে স্থায়ী করার জন্য একটু সময় দিতে হবে। সময় দিতে হবে। একটা বিষয় কি আপনার মনে হয় না যে আপনি বলছিলেন যে চিঠি এবং টেস্টের কথাটা বারবার বলছেন, সেই জায়গা থেকে যে একসময় দেখার জায়গাটা কম ছিল আমাদের দর্শকদের, হ্যাঁ, যে সে হয়তো সপ্তাহে একদিন হলে যে ছবি দেখছে নিয়ম করে, আর বিটিভিতে তখন একটা একমাত্র টেলিভিশন চ্যানেল ছিল বিটিভি টেলিভিশন, সেই জায়গায় হয়তো মাসে একদিন বা 15 দিনে একদিন একটা ছবি দেখছে, এই তো তার দেখার জায়গাটা ছিল। এখন তার সামনে অবারিত চ্যানেল, অসংখ্য চ্যানেল, সেখানে সে দেশের ছবি দেখছে, ঢাকার ছবি দেখছে, কলকাতার ছবি দেখছে, আরও হলিউডের ছবি দেখছে। এই সেই জায়গায় যেও একটা দর্শকের নেয়া দর্শকের চোখ খুলে যেতে, সেখানেও কিন্তু অভিনেতা অভিনেত্রীদেরও কাজের জায়গাটা অনেক একটা চ্যালেঞ্জের জায়গায় চলে আসছে দর্শকদের কাছে। না, আমি এটাকে চ্যালেঞ্জ বলবো না, কারণ আমরা কিন্তু সিনেমা বলতে বুঝি সিনেমা হলকে, এত বড় একটা স্ক্রিনকে। আমরা কিন্তু ছোট টিভির জন্য সিনেমাতে কাজ করি, বেডরুম ড্রয়িং রুমের জন্য হ্যাঁ না, আমরা সেটার জন্য না। সো ওখানে 100 চ্যানেল কেন, 1000টা চ্যানেল হয়ে গেলেও দর্শক যেটা সিনেমা হলে দেখে মজা পাবে সেটা সে রুমে দেখে মজা পাবে না। দর্শক কেন সিনেমা মানে টিভিতে দেখে, হলে কেন না? কারণ আমাদের হলের পরিবেশটা ভালো ছিল না, আস্তে আস্তে পরিবেশ ভালো হচ্ছে। সো যত চ্যানেলই আসুক না কেন, যতগুলো মুভি রিলিজ হোক না কেন, ওই বড় স্ক্রিনে পপকর্ন খেতে খেতে একটা এসি রুমে বসে বিশাল স্ক্রিনে মুভিটা দেখতে অবশ্যই দর্শক হলে আসবে, সেটা যতগুলো চ্যানেল হোক না কেন। আমার কাছে মনে হয় যে আমি একটা বিষয় যেতে চাই, সেটা হচ্ছে যে আপনি নিশ্চয়ই শুনেছেন যে আমাদের এখানে একটা ট্রেন্ড ছিল, সেটা ট্রেন্ড ছিল যে পরিচালকের নায়িকা। আমরা এহতেশামের কথা জানি, আমরা খানাতার কথা জানি, আমরা কাজী জহিরের কথা জানি, এই যে তারা নায়িকা আবিষ্কার করতেন, সেটা খুব জরুরি। আপনার কাছে কি মনে হয় যে সেটা কোনো অভাব বোধ করেন আপনি? না, মিসিং কেন হবে? আগে ডিরেক্টর স্যাররা করতেন, এখন প্রোডিউসাররা করেন। আচ্ছা, তো পরিচালকের কাজটা এখন প্রোডাকশন হাউস নিয়ে নিয়েছে, এখন প্রোডাকশন হাউসগুলো নিয়ে নিয়েছে। সো ওই যে বললাম, সবই তো চেঞ্জ, আস্তে আস্তে এগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, বাট মিসিং না আসলে প্রত্যেকটা সাইডে। মানে অভিনয় যে শেখার বিষয়টা, এটা তো পরিচালক, এটা তো মানে প্রোডাকশন হাউস শেখাচ্ছে না, একজন পরিচালক শেখাচ্ছে, একজন নির্মাতা শেখাচ্ছে। পরিচালক কখনো অ্যাক্টিং শিখিয়ে দেয় না, পরিচালক বুঝিয়ে দেয় যে এটা কিরকম হওয়া উচিত, এই সিচুয়েশনটা, দেন আমি কিভাবে কাঁদবো সেটা কিন্তু আমার ভেতর থেকে আসবে। ডিরেক্টর স্যার দেখিয়ে দেবেন না যে তুমি এরকম করে কাঁদো। আমি আগের গুলো তো জানবো না, কাজ আগের আমি এখন যেটা করছি, এখনকার ডিরেক্টর যেমন আমার জাকির হোসেন রাজু স্যার, ফোক ছবির মানে বেসিক্যালি ফোক ছবির ডিরেক্টর বলা হয়, প্রেমের ছবির ডিরেক্টর। তো ইনার সাথে কাজ করতে যেয়ে আমি বুঝেছি যে আমি না, অ্যাক্টিংটা আমার ভেতর থেকে বের হয়ে আসে। যেমন তিনি মানে আমাকে কোনো একটা শর্ট যখন ডিসক্রাইব করেন যে এটা না এরকম এরকম এরকম, তো তিনি আমাকে বলে না যে তুমি অভিনয় করতে যে একবার গালে এভাবে হাত দিবা বা তুমি এভাবে একটু চোখটা মুছবা, এভাবে দেখিয়ে দেয় না, তিনি চিত্রকল্পটা তৈরি করে দেয়। তিনি সেটা তার থিংকিংটা আমার ভিতরে ঢুকিয়ে দেয় যে আমি এরকমটা চিন্তা করছি, আমার ইমাজিনেশনটা এরকম। সো ওটা ইমাজিন করে দেন আমি আমার মতন প্লে করি। পরিচালক একটা বিষয় আছে, তারপর আমরা একটু আর আমি আলাপ করতে চাই হচ্ছে যারা চিত্রগ্রাহক আছেন তারাও কিন্তু একটা বড় ভূমিকা পালন করে। আমরা দেখেছি ওই যে আবার মানে আমাদের কালের কথা বলছি, আপনাদের কালে না, আপনাদের কালে কি হয়েছে সেটা একটু জানতে চাই, যে পরিচালকের পাশাপাশি যিনি চিত্রগ্রাহক আছেন, ক্যামেরায় যিনি কাজ করছেন, ক্যামেরার পিছনে যিনি কাজ করছেন, এই যে অভিনয়টা বের করে নিয়ে আসা, হ্যাঁ আমি অভিনয় শেখানোর কথা বলছি না, বের করে নিয়ে আসা, সেই জায়গার ক্ষেত্রে আমাদের চিত্রগ্রাহকরা এখন কি ভূমিকাটা রাখছে? তাদের তো একটা ভূমিকা থাকে, চিত্রগ্রাহক যে ক্যামেরার পিছনে যারা থাকেন তাদের কথা বলছি না, আমি আসলে এগুলো পাইনি। আমি যখন কাজ করছি তখন সিচুয়েশন সব ডিফারেন্ট। ডিরেক্টরই ক্যাপ্টেন অফ দ্য শিপ, সে চিত্রগ্রাহক যিনি, তিনি শুধু বলবেন যে লাইট পাচ্ছি কিনা, জাস্ট এগুলো। কিন্তু কখনো এরকম হয় না যে পরিচালক বলেছেন শট ওকে, আপনারও মনে হচ্ছে শট ওকে, কিন্তু ওই যে ক্যামেরাম্যান বলছেন যে আমার মনে হচ্ছে এই শটটা আরেকবার এইভাবে যদি নেওয়া যায়, এরকম হয় না? তিনি বলতে পারে যে না, লেন্স ঠিক ছিল না বা লাইটটা ঠিক পড়ে নেই বা এগুলো কারণে সে আবার রিটেক করতে পারে। একটু এই দোলনার দোলনি দেখে জানতে ইচ্ছে করছে যে নাচের সঙ্গে সম্পর্ক আছে কিনা, যে নাচটা মানে ছোটবেলায় শেখা হয়েছিল কিনা? আমি বেসিক্যালি কিছুই শিখিনি। আমি মানে টিভিতে দেখতে দেখতে মানে অভিনয়, আসলে টিভিতে দেখতে দেখতে অভিনয় বলবো না, টিভিতে দেখতে দেখতে যা একটু নাচ টাচ, তাও আবার মানে এমনিতেই। আর স্কুলে একবার নাচের কম্পিটিশনে মানে গেছিলাম, তাও আবার ক্লাস ফাঁকি দেওয়ার জন্য, কারণ ওখানে আমাদের একবার একটা প্রোগ্রাম হয়েছিল যে মানে নাচের কম্পিটিশন আছে, ওখানে যদি আমি নাম দেই
তাহলে আমার প্রতিদিন ক্লাস করতে হবে না। 3টা ক্লাসের পরে আমার ছুটি। আচ্ছা। আর বাকি যারা নাম দেবে না তারা সবাই ক্লাস করবে। তো ওই ক্লাস ফাঁকি দেওয়ার জন্য আসলে নাম দিয়েছিলাম। এন্ড কিভাবে আমার লাক খুব ভালো, আমি ফার্স্ট হয়ে গেছিলাম। ছবিতে কাজ করতে আসার পর যে নাচ, হ্যাঁ সেই নাচের মুদ্রাগুলো কিভাবে আসে, মানে সেই নাচ আর এই নাচের মধ্যে অনেক তফাৎ। হ্যাঁ, নাচের মধ্যে তফাৎ আছে, বাট সবকিছু আসলে ইচ্ছার উপরে। এন্ড আমার মনে হয় যে সবাই সবকিছুই পারে, একটু ট্রাই করলেই হয়ে যায়। সেই নাচগুলো কি মানে সিনেমা দেখে বা ভিডিও দেখে তারপর মানে করা হয় নাকি? আসলে ডান্স ডিরেক্টর দেখিয়ে দেন যে কি হবে, বাট আমাদের এখানে টু ফাস্ট, যেমন আমরা মানে প্রিপেয়ার্ড হওয়ার সুযোগ পাই না। অন্যান্য সবাই খুব অন্যান্য দেশের ছবিগুলোতে খুব পায়, বাট আমাদের বেলা হয় কি অন দ্য স্পট, এটা করো, বসেন। কিন্তু একটা বিষয় আমি জানতে চাই যে আচ্ছা ওখানে একটা বিষয় আমি জানতে চাই যে আমরা যখন অভিনয় করতাম না, আমরা শুধু দর্শক ছিলাম, তখন মনে হতো না নায়ক নায়িকা যেভাবে মানে নাচ সেটা খুব হাস্যকর মনে হতো? হ্যাঁ, কিন্তু এখন যখন অভিনয়টা করতে এসে আমাকে নিজেকেই ওই কাজটা করতে হচ্ছে। হ্যাঁ, কখনো ওই যে দেখা যেত যে আমাদের আমি যখন স্কুলে পড়তাম তখন আমার মানে বান্ধবীরা, আমরা নিজেরাই, আমি নিজেও বলেছি যে চৌধুরী সাহেব আপনি কিন্তু মনে রাখবেন আপনার মেয়েকে আমি ভালোবাসি। এগুলো মানে খুব হাস্যকর মনে হতো। আর কি ডায়লগ, সেটা তো সংলাপের ব্যাপার। হ্যাঁ, না এটা খুব হাস্যকর মনে হতো, এটা কি। আর এখন আমরা যখন মানে কাজ করি তখন যখন বলি যে বাবা আমি কি তোর ছেলেকে ভালোবাসি, তখন আসলে এটা মনে পড়ে যায়, মানে তখন মনে হয় যে আসলে আমরা কত হাসাহাসি করেছি। বাট আর নাচের ব্যাপারে নাচ ঠিক ছিল, আগেও ঠিক ছিল, এখন ঠিক আছে। না ওই সময় মনে হতো না উদ্ভট নাচ, উদ্ভট পোশাক পরে নাচছে, হ্যাঁ লাফালাফি গুলো খুব। সিনেমা ব্যাপারটাই হচ্ছে ইমাজিনেশন, ফুল ফ্যান্টাসি। আপনি যেটা করবেন না, আপনি বেসিক্যালি আমরা সিনেমাতে যে ড্রেস পরি ওটা আপনি নরমালি পরে যাবেন। আমি যে এই ড্রেসটা পরে এখন শপিং মলে ঘুরবো সিনেমাতে, আপনি ওই নরমালি ওটা করবেন না। ফ্যান্টাসিটা কেন আমরা ইমাজিন করতে খুব পছন্দ করি। আমরা একটা সিনেমা দেখবো, সো এটা আমাদের স্বপ্ন হতে হবে, মানে স্বপ্নে আমরা যেগুলো দেখি এগুলো হচ্ছে একটা প্রেম কাহিনী, এটার লাস্ট পরিণতি বিয়ে হতে হবে, হচ্ছে মানে মানে যত যাই হোক না কেন হিরো কখনো মার খাবে না। সো জিনিসগুলো আসলে ফ্যান্টাসি, ফুল ফ্যান্টাসি। যতটা আমি নাচটা পারছি না, কিন্তু অনেকে বলে যে নাচ পারি না কিন্তু নাচাতে পারি। না, এরকম কখনো মনে হয় না। নাচতে পারি না বলতে দেখা যাচ্ছে আমরা তো বেসিক্যালি ডান্সার না, সো বডি ফ্লেক্সিবিলিটির একটা ব্যাপার আছে। সো ওই জিনিসগুলো আমাদের অনেক প্রবলেম, বাট আসলে আমরা ট্রাই করি, যতটুকু করি ওটা অনেক বেশি আসলে। বিকজ অন্যান্য দেশে দেখা যায় অনেক প্রিপারেশন নেয়, তারা 1 মাস আগে থেকে ডান্স প্র্যাকটিস করে তারপরে স্পট আসে, বাট আমাদের বেলা এগুলো হয় না। সো আমরা যেটাই করি উই আর ভেরি ট্যালেন্টেড। একটা বিষয় হচ্ছে যে ওটা মানে একটা ফর্মুলা ছিল যে বক্স অফিসে হিট হতে হবে ছবিটা, বা ছবিটা নিয়ে আলোচনা হতে হবে, সেই কারণে নায়ক নায়িকার স্ক্যান্ডালের একটা গল্প মার্কেটে ছেড়ে দেওয়া। সেই রেসিপি থেকে এখনো চলছে আমাদের ছবি, মুখরোচক অনেক কিছুই থাকবে। হ্যাঁ, আর আপনাকে নিয়ে তখনই নিউজ হবে যখন আপনাকে নিয়ে মানুষ শুনতে পছন্দ করবে, দর্শক আগ্রহ তৈরি হবে, তখনই পেপারে নিউজ আসবে। কারণ তাদের মনে হবে যে এই নিউজটা মানুষ পড়বে, তো আমি দিই। আমি একটা বিষয় জানতে চাই যে ছোটবেলা থেকে আমরা অনেকের অভিনয় দেখেছি, দেখার পর আমি হয়তো কোনোদিন অভিনয় আসবো না, তারপর একটা ইচ্ছা হয় কিন্তু যে তাকে যদি নায়ক হিসেবে পাওয়া যেত, তাকে যদি নায়ক হিসেবে পাওয়া যেত, এরকম করেই আছে যে আমি কাজ করতে আসলাম কিন্তু আমার নায়কটাই এখন নাই, তার সঙ্গে অভিনয় করতে। হ্যাঁ, আমি সালমান শাহর বিশাল বড় ফ্যান, মানে তিনি নাই, আর থাকলে হয়তো বা যেভাবে হোক জোর করে হলেও তার সাথে একটা মুভি করতাম, সেটা যেটাই হোক না কেন, বাট নাই, এটার জন্য মন খারাপ হয়। আর আমি শাবানা ম্যাডামের খুব বড় ফ্যান, শাবানা ম্যাডাম আর শাবনুর ম্যাডাম। আই উইশ শাবানা ম্যাডাম যদি এখন মুভি করেন না, শাবনুর ম্যাডামও করে না, বাট আমার খুব ইচ্ছা যদি কোনোদিন সুযোগ আসে আমি অবশ্যই দুইজনের সাথে কাজ করতে চাই। আগে মুখে মুখে গান ফিরতো, তাই না, ওই যে সেই আগের গানগুলো, এখন যে গান তৈরি হচ্ছে এটা নিয়ে আপনাদের মধ্যে কথা হয় যে কেন হচ্ছে না, কেন গান পাওয়া যাচ্ছে না, যখন আপনারা আড্ডা দেন? আমরা অনেক বেশি মিউজিক কেন্দ্রিক হয়ে গেছি, আমরা মিউজিক বাজনাটা বেশি বাজে, আমাদের কথা লিরিক্স মানে আমি যতটুকু জানি এখন যে দু একটা কি শুনেছি, আমার কাছে মনে হয় তারা আগে মিউজিক সেট করে, তারপরে আসলে লিরিক আসে যে ওই মিউজিকের সাথে কোন লিরিকের উপর কথা বসাচ্ছে। হ্যাঁ, বাট আগে আমার কাছে মনে হয় তো যে কথাটা তো সব রেডি, সুরও রেডি, শুধু মিউজিক লাগবে বলে একটু তবলা বাজাচ্ছে বা হারমোনিয়াম বাজাচ্ছে, মানে এরকম মনে হয়। এবার একটু আমি জানতে চাই যে হলে গিয়ে ছবি নিশ্চয়ই দেখা হয়, নিজেকে আড়ালো করে হোক বা সামনে রেখে হোক, সেখানে বসে দর্শকদের শীষ হাততালি
দেওয়া, এগুলো কিভাবে উপভোগ করেন? দর্শক বাড়াতে হলে আমাদের সিনেপ্লেক্স বাড়তে হবে। সিনেপ্লেক্সে আমরা তাহলে আর মানে যারা মানে উঁচু শ্রেণীর উনারাও ছবি দেখবে। কিন্তু আমাদের যারা আর্টিস্ট, আমাদের মনে হয় কি সিনেপ্লেক্সে দেখে না আমরা মজা পাই না। আমাদের মজা লাগে হচ্ছে রানীমহল, জোনাকি, এগুলোতে যাব আমরা। তো বেসিক্যালি ওভাবে তো যাওয়া হয় না। না বলাকা তো ওরকম আমি করে মুখ টুক ঢেকে যে বসে থাকি। তারপর মানে আমি না সিনেমা দেখতে পারি না, নিজের সিনেমা নিজে দেখতে পারি না। আমি আমার চারপাশে মানুষজনের দিকে তাকায় থাকি যে ওরা কিভাবে তাকায় আছে আমার দিকে, রিঅ্যাকশনগুলো কি, হ্যাঁ ওরা রিঅ্যাকশন কি বলছে না বলছে এগুলো শুনি, আমার খুব ভালো লাগে। আর তখন মানে কখনো কখনো বোরকা পরে যাওয়া হয়, বাট এখন তো কেউ বোরকা পরে সিনেমা হলে যায় না। ওই একটা মাত্র মানুষ যায় বোরকা পরে, যে অভিনয় করেছে, হ্যাঁ যায়। এটার প্রতি সব আকর্ষণ থাকে। বাকি মানে যারা সন্দেহ করে যে বোরকা পরাটা নিশ্চয় নায়িকা, বোরকা পরে তো কেউ আসবে না। হ্যাঁ সিনেমা দেখতে বোরকা পরে কেউ আসে না। তো দেখা যায় যে আসছে তখন গেস করে এটা কি কেউ, তখন বোরকা পরলেও প্রবলেম, না পরলেও না। এই যে আমরা কথা বলার ফাঁকে যখন শর্টকাট হলো তখন একটু ঘুমের মতো এসেছিল, তো একটা স্বপ্নে চলে গিয়েছিলেন আমার কাছে মনে হলো। আপনাকে স্বপ্নটাকে, মাহির স্বপ্নটা কি? আমার স্বপ্ন আমি মাহি হব। একজন অভিনেত্রীর তো আসলে কোনো মানে সময়ের কোনো একটা বাধা ধরার সময় সে থাকে না। একসময় সে নায়িকা চরিত্র করছে, তারপর সে চরিত্রে অভিনয় করছে। সেই জায়গাতে অনেকে আছে যে না আমি একটা সময়ের পর এই জায়গার পর আমি নায়িকাই থাকতে চাই, অভিনয়ের যে অভিনেত্রী, তারপর সে ধাপে অনেকে পা দিতে চান না যে তার নায়িকা ইমেজটা দর্শকরা ভুলে যাবে, এরকম কে? ওরকম না, নায়করা যে রাজ্জাক স্যার করছে না, তিনি দাদার চরিত্র করছে, বাবার চরিত্র করেছে। তো কবরী ম্যাডাম মিষ্টি মেয়ে কবরী ছিল, সে করেছে। আমি কেন না মানে অভিনয় করব, ব্যাস সেটা যেরকমই হোক, মানে যে ক্যারেক্টারই হোক না কেন, যতদিন করা যায়, যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবে, যতদিন আসলে থাকবে লাগে। একটা দর্শকের হাততালি, একটা শীষ, সেটা তো বড় পুরস্কার মনে হয় নাকি? হ্যাঁ, আমি আসলে অ্যাওয়ার্ড পেলে ভালো লাগবে, যখন নমিনেশন দেখি তখন ভালো লাগে। কিন্তু অনেক অ্যাওয়ার্ড পেলাম, কিন্তু হলে যে মানুষ নাই, আমার মানে হলে লাইন পেলাম কিন্তু হলে কেউ আমার অভিনয় দেখে শীষ বাজালো না, সেটা আমার ভালো লাগে না। সো আমি চাই যে আমি মানে কোনো অ্যাওয়ার্ড চাই না, কিন্তু আমার দর্শক যাতে দর্শকের লাইন থাকে। আসলে তো নানা শর্টে দাঁড়াতে হয়। কোনো শর্টে তো এরকম আছে যে বৃষ্টি হচ্ছে, হ্যাঁ বৃষ্টির একটা কৃত্রিম বৃষ্টি, তাই না? সেই বৃষ্টির শর্টে যখন আমি অভিনয় করছি তখন একবার মনে হয় না যে হ্যাঁ আমি এখান থেকে চলে যাচ্ছি, এই শর্ট থেকে চলে যাচ্ছি উত্তরার কোনো রাস্তায় একা একা বৃষ্টিতে ভিজছি, এরকম মনে হয় কখনো? কিংবা সেটা রাজশাহী হতে পারে, সেটা চাঁপাইনবাবগঞ্জ হতে পারে, এরকম হয় যে একদম বৃষ্টিতে একা একা কোথাও চলে যাচ্ছি, কিন্তু আমি আছি শর্টে। না, আমি যখন শর্টে থাকি, বসে কথা বলি, হ্যাঁ না বেসিক্যালি যেটা আমি যখন শর্টে থাকি তখন আমি আসলে ওই যে ক্যারেক্টারটা করি ওই ক্যারেক্টারের মধ্যে ঢুকে যাই। ধরেন আমি ক্যারেক্টারের নাম অগ্নি, ঠিক আছে, যেহেতু রিলিজ, তো অগ্নি ক্যারেক্টারটা আমি বৃষ্টিতে ভিজছি, তো অগ্নি বৃষ্টিতে ভিজলে তার কেমন লাগে, মানে তার কি মনে হওয়া উচিত, ওই কাহিনীতে কি আছে যে এখন আমার মনে হচ্ছে যে আমার বাবা মা মরে গেছে, এই বৃষ্টিতে ভিজছে, আমার সব মনে পড়ছে, তো আমি ওগুলো মনে করি। বাট ওই তখন আসলে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমার ওগুলো মনে পড়ে কখনো মাহি আনমনা হয় না। আমি বেসিক্যালি আমি শর্টের বাইরে আনমনা থাকি, কারণ সারাক্ষণ ফেসবুক চালাতে থাকি, ফেসবুক ছাড়া আমি একদম থাকতে পারি না। তো ওইটা সবার অনেক মানে অবজেকশন আছে আমার এই ফেসবুক নিয়ে, মোবাইল চালানো নিয়ে। বেসিক্যালি ইন্ডিয়াতেও আমাকে সবাই এফবি মাহি বলে ডাকে, বাংলাদেশেও সবাই মোবাইল মাহি বলে ডাকে। আমরা একটা চিত্রনাট্যের কথা বলতে চাই যে, বা ভাবতে চাই যে একটা ছবি হবে, হ্যাঁ মাহি একটা ছবি করতে চায়, কিরকম গল্প, এরকম ভাবনা কি আছে? সবাই তো চাইবে তার উপর কাহিনী হবে, তো আমিও চাই, বাট আমি সবসময় চাই যে আমার সেটা ওই ছবিটাতে ক্যারেক্টার অল্প হোক, বাট সেটাতে এমন কিছু করার স্কোপ যাতে থাকে যেটাতে মানুষ ভালো লাগবে, বা কান্না করতে পারবে বা হাসতে পারবে, ওরকম একটা কিছু হলো। না সেটা তো মাহিকে নিয়ে হলো, হ্যাঁ, কিন্তু মাহির ইচ্ছা হয় না যে আমি যদি কখনো, আমি তো এখন অভিনয় করছি, কখনো ছবি বানানোর সুযোগ আমার আসে না, আমার একদমই না, তখন এরকম একটা কাহিনী নিয়ে আমি ছবি করব, বা কাহিনীটা এরকম হতে পারে, অনেক গল্প হয় না, অনেক গল্প মাথায় আসে না। আমার ডিরেকশনের উপর কোনোদিন আগ্রহ নাই, মানে আমার মনে হয় আমি জীবনে ইচ্ছাও করে না একটু যে আমি ডিরেকশন দিব, ডিরেকশনে যাব, আমার কখনো মনে হয় না। কারণ আমার কাছে মনে হয় সবচেয়ে টাফ জিনিস এটা,
কারণ আমরা যখন সেটে কাজ করি তখন জাস্ট আমি অ্যাক্টিং করে চলে আসি বা আদার্স যারা কাজ করে, বাট একটা ডিরেক্টরকে সব দিকে খেয়াল রাখতে হয়। অনেক মানে এইটা খুব পেইন, আমি এত হার্ড ওয়ার্ক করতে পারবো না। মানে এই নায়িকাদের বা নায়ক সবারই একই রকম একটা বিব্রত বা ভালো লাগার বিষয়, এটা শুধু বিব্রত না, ভালো লাগার বিষয় যে এখন তো যেহেতু সরাসরি ভক্তদের সাথে না দেখা হয়, ফেসবুকের মাধ্যমে দেখা হয়, ফেসবুকের মাধ্যমে কেউ মাইকে ভালোবাসার কথা জানে, কোনো ভক্ত জানিয়েছে? হ্যাঁ, অনেক পাগল না আমার আমার অনেক পাগল এরকম আছে যারা মানে অনেক মেয়ে আছে, আচ্ছা ছেলেরা তো আছে, ওটা মানে ওটা আমি ধরি না, ওটা তো ন্যাচারাল একটা বিষয় করতেই পারে, বাট আমার ফেসবুকে কিছু মেয়েরা আছে যারা আমার জন্য হাত কাটে, যারা আমাকে আমার ফোন নাম্বার কিভাবে যেন জোগাড় করে, হাত কেটে নাম লিখে মাহি। হ্যাঁ, এন্ড ইটস ট্রু। তারা মানে কিভাবে যেন নাম্বার জোগাড় করে ফোন দেয়, ফোন দিয়ে কান্নাকাটি, তার মা ফোন দেয় আমার মেয়ে খাচ্ছে না, আমার মেয়ে করতেছে না, মানে আমি মাইকে কি করতে হবে? কথা বলতে হবে, ফোন রিসিভ করতে হবে, কথা বলতে হবে। মানে আমি না খুব আমি জানি না আমি ঠিক কত বছর আর ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবো, কত বছর আমি আসলে হিরোইন থাকতে পারবো, বাট আমি আমার এতটুকু লাইফে যতটুকু পেয়েছি, মানে এটা না আমি ডিজার্ভ করি না, আমার কাছে যেটা মনে হয় যে আমি অনেক বেশি পেয়েছি। এই যে একটা মেয়ে আমাকে এত ভালোবাসবে, হ্যাঁ, এই যে নিজের বোন, মানে বোনের মতন করে সে ভালোবাসে, মানে কিরকম এই ভালোবাসাটা আসলে পাওয়াটা খুব সৌভাগ্যের বিষয়। এটা এটা পেলে আর মানে আর কিছু চাই না আমি আসলে লাইফে। আমাদের বিদায় নিতে হবে, বিদায় নিতে নিতে একটু আমি জানতে চাই যে মাহি কি দুটা বিষয় যদি মাহিকে বলা হয় যে ফড়িং নাকি ঘুড়ি, কোনটা মাহি হতে চায়? ঘুড়ি হব না, কারণ ঘুড়ির একটা টান থাকে, কিছু টান থাকে, আর একটা সময় ঘুড়ি পড়ে যায়। তো আমি ফড়িং হব, এন্ড অনেক কালারফুল উড়বো। হ্যাঁ, মানে ঘুড়ির একটা সমস্যা আছে, কারো মানে নাটাইটা কারো হাতে থাকে, আর ফড়িং হচ্ছে স্বাধীন। তো ঠিক মানে আমরা আজকে কোনো কথা বললাম, আমাদের প্রত্যাশা থাকবে যে মাহি ফড়িং হয়েই চলচ্চিত্রের জগতে বা তার ভক্তদের জগতে উড়ে বেড়াক। অনেক ধন্যবাদ, ঈদ মোবারক। আপনাকে ঈদ মোবারক। আর মানে এত সুন্দর একটা জায়গায়, মানে কি সুন্দর একটা দিন কাটালাম, আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ, ঈদ মোবারক। ঈদ মোবারক।